একটা কথা দেখবেন, অনেকেই এই কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মাঝে মাঝে একটা কথা বলে, জাকাত খায় ফিতরা খায়। কি কয়? জাকাত খায় ফিতরা খায়, আবার বড় বড় কথা কয়। এটাও বলে, কি কয়? জাকাত খায় ফিতরা খায়, বড় বড় কথা কয়। আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঠিক আছে, আমরা কওমি মাদ্রাসায় জাকাত খাই ফিতরা খাই, আচ্ছা বাংলাদেশের সরকারি যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে ওরা কার বাপেরটা খায়? ওরা কারটা খায়? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আপনাদেরকে হিসাব দেই, প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যে সকল ছেলে মেয়েরা পড়ে মাসে কয় টাকা বেতন দেয়? 1 টাকাও বেতন দেয় না। এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা মাগনা পড়ায়? বলেন, মাগনা পড়ায় না? তাদেরকে বেতন দেওয়া হয়? বেতন দেওয়া হয়। এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয়, পাঠ্যপুস্তক কিনতে হয় না মাগনা দেয়? মাগনা। আচ্ছা, মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল, এই পাঠ্যপুস্তকটা তো মাগনা আসমান থেকে বৃষ্টির মতো পড়ছে নাকি? না, এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে। পয়সা খরচ হয় কি হয় না বলেন তো? তো বই ছাপাইতে পয়সা খরচ হয়, শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে। এই যে প্রাইমারি স্কুল হাই স্কুলের যে বিল্ডিং গুলো নির্মাণ হয়, এই বিল্ডিং গুলো গাছের মতো মাটি ফুইরা আস্তে আস্তে গজায় উঠে না? এই বিল্ডিং গুলো নির্মাণ করতে পয়সা খরচ হয়? পয়সা খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কিছু না, শুধু এই 3টা খাতের কথা জিজ্ঞাসা করলাম। এই যে তাদের পাঠ্যপুস্তকের যেই পয়সা, এই যে তাদের শিক্ষক শিক্ষিকাদের যে প্রতি মাসে সারা বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজার হাজার কোটি টাকার যে বেতন, এই যে এক একটা প্রাইমারি স্কুলের যে ভবন লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে নির্মিত এই ভবন, হাই স্কুলেরও একই অবস্থা, সরকারি কলেজগুলোরও একই অবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই অবস্থা। আরে ভাই, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করেন, যেই হলে এক একটা ছাত্র বসবাস করে, সেই হলে এক একজন ছাত্রের যে সিট আবাসন ব্যবস্থা, যদি ভাড়া দিয়ে থাকতে হতো, এক মাসে একটা ছাত্রকে কি পরিমাণ শুধু সিট ভাড়া দিতে হতো, যারা ভাড়া নিয়ে মেসে থাকে তারা বুঝতে পারবে। যদি তাদের পরিপূর্ণ মূল্য দিয়ে খাবার খাইতে হতো, আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিন থেকে যেই পয়সায় খাও, ওই পয়সা দিয়ে তোমার খাওয়া জুটতো না। তারপরে এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র একজন ছাত্রী 5 বছরের এমবিবিএস কোর্স শেষ করে। 5 বছরের এমবিবিএস কোর্স করতে সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয়, সরকারি মেডিকেলে গেলে এটা বোঝা যাবে না। বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই। আপনাদের এই হেমায়তপুর থেকে একটু আগে এলে সাভার এনাম মেডিকেল কলেজ আছে, এই উত্তরায় অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হাজার শত শত মেডিকেল কলেজ সারা দেশে আছে। যে কোনো একটা মেডিকেল কলেজে খবর নেন যে একজন শিক্ষার্থী 5 বছরের এমবিবিএস শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও 30 থেকে 35 লক্ষ টাকা তার খরচ হয়। ভালো মেডিকেল কলেজগুলোতে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফ্যাসিলিটি প্রদান করা হয়। তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান, তাদের যে সুবিধা, সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি, কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে। তোমরা যারা সরকারি মেডিকেলে পড়ে ডাক্তার হও, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে 2-4 টাকা খরচ হয়। যারা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, প্রাইভেটে পড়লে 10, 15, 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ হয়। সরকারি ভাবে পড়াশোনা করলে মাগনা তোমরা পড়াশোনা করো,
তো মাগনা যে পড়াশোনা করো, এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে অর্থ ব্যয় হয় কি হয় না? এখন তো জিজ্ঞাসা করতে মনে চায়, বেটা এই পয়সাটা কার বাপে দেয়? বলো কার বাবায় দেয়? বলবা সরকারে দেয়। সরকার দেয়। বলবো সরকার পায় কোথায়? অতীতের যত সরকার, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের বাপের তালুক বিক্রি করে খাওয়ায়। ইউনূস সাহেবের আগে ছিল শেখ হাসিনা আর বাপদাদার জমি বিক্রি করে খাওয়াইছে। শেখ হাসিনার আগে ছিল বেগম জিয়া কি তার বাপের বাড়ির থেকে জায়গা জমি বিক্রি করে এনে তারপরে টাকা দিয়েছে? তার আগে ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তার আগে ছিল জিয়াউর রহমান সাহেব, তার আগে ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। কোন সরকার প্রধান নিজের বাবার তালুক বিক্রি করে সরকারি এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, এই সকল শিক্ষাঙ্গনগুলোতে তোমাদেরকে অর্থের যোগান দেয়? বলো। কোন সরকার বাপের টাকার থেকে দেয় না। কোত্থেকে দেয়? রাষ্ট্রের ফান্ড থেকে দেয়। কার থেকে দেয়? রাষ্ট্রের ফান্ড থেকে দেয়। রাষ্ট্রের ফান্ড আসে কোত্থেকে? রাষ্ট্রের ফান্ড কি আসমান থেকে বস্তা করে পড়ে, না জমিন থেকে ব্যাংকের ছাতার মতো গজায় ওঠে? বলেন। রাষ্ট্রের এই ফান্ড দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর ট্যাক্সের পয়সা থেকে জোগাড় হয়। এই ট্যাক্সের পয়সা কারা পরিশোধ করে? আরে বড় লোকরা তো শতকরা 99 জন ট্যাক্স ফাঁকি দেয়, চুরি করে। শিল্পপতিরা 100 জনের মধ্যে 90 জন দেশের সম্পদ পাচার করে। রাজনীতিবিদরা 100 জনের মধ্যে 80 জন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করে। সত্যিকার অর্থে এই সকল ট্যাক্সের পয়সাগুলো কারা দেয়? ট্যাক্সের পয়সা দেয় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে রিকশার পেডেল চালায় যেই গরিব দুঃখী মেহনতি মানুষ সংসার চালায়। দিন শেষে 500 টাকা কামাই করে 300 টাকার বাজার করে। 300 টাকার যে বাজার করলেন আপনি, আপনার প্রতি 100 টাকার বাজার থেকে আপনি চাল কিনলেন, ডাল কিনলেন, তেল কিনলেন, নুন কিনলেন। একজন রিক্সাওয়ালা, নৌকার মাঝি, একজন মেহনতি কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিকের 100 টাকার চালের পয়সা থেকে 15 টাকা ভ্যাট কেটে সরকারের ফান্ডে যায়। তোমার 15 টাকা, তোমার এই রিক্সাওয়ালা, এই গার্মেন্টসের শ্রমিক, তোমার 15 টাকা দিয়ে একটা বেটা ওই মেডিকেলে ডাক্তার হয়। তোমার 15 টাকা খেয়ে ইঞ্জিনিয়ার হয়। তোমার 15 টাকা খেয়ে প্রাচ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে। তো বেটা, আমরা জাকাত খাই, ফিতরা খাই। আমরা বড় লোকের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যেই জাকাত, যেটা বড় লোকের সম্পদের মধ্যে গরিবের অধিকার, এটা গরিবের অধিকার, এটা তার সম্পদের মধ্যে আল্লাহ সৃষ্টিকর্তা বলে দিয়েছেন বড় লোকের সম্পদের মধ্যে তোর হিস্সা আছে। আমি তো আমার ন্যায্য হিস্সা বড় লোকের কাছ থেকে জাকাত নিয়ে আমার সন্তান কওমি মাদ্রাসায় প্রতিপালিত হয়। আমার সন্তান রিকশাওয়ালা যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় হাসি মুখে আমার মাদ্রাসায় কিছু কন্ট্রিবিউশন করে, তাহলে সেটা আমার সন্তান খায়। আর বেটা, তুমি যে মেডিকেলে ডাক্তার হইলা, তুমি যে বুয়েটে ইঞ্জিনিয়ার হইলা, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জজ আর ব্যারিস্টার হইলা, উকিল হইলা, মুখতার হইলা, তোমরা এই দেশের মেহনতি মানুষের, কৃষক, শ্রমিক, মজদুরের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো। তো তুমিও তো এইরকম গরিব মানুষের ভিক্ষা খেয়ে পড়ালেখা করতেছো। তো আমি জাকাত খাইলে যদি দোষ হয়, তুমি গরিব মানুষের ভিক্ষার পয়সা খেয়ে ডাক্তার হও, শরম লাগে না? আমার বাচ্চা যদি, আমার এই জাতির সন্তান, এই মাটির সন্তান যদি এদেশের মানুষের সম্পদে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হিস্সা জাকাতের অর্থ দিয়ে সে যদি মাদ্রাসায় প্রতিপালিত হয়, এটা যদি তুমি তাকে গালি দাও, তাহলে আমিও ইটের জবাব পাথর দিয়ে বলবো, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার পয়সা দিয়ে তোমরা লালিত হও। আমি ট্যাক্স পে আলহামদুলিল্লাহ, আমি এটাকে দোষের কিছু মনে করি না। আমাদের সন্তানরা, তারা আমাদের জাতির সন্তান। বলেন কথা ঠিক না বেঠিক? আপনার সন্তান জাতির ভবিষ্যৎ, আমার সন্তান জাতির ভবিষ্যৎ।
সবার সন্তানই জাতির ভবিষ্যৎ। জাতির ভবিষ্যৎ সন্তানরা জাতির সম্পদ দিয়ে পালিত হবে, এতে অসম্মানের কিছু নাই। বাবার টাকা খেয়ে সন্তান বড় হবে, এতে সন্তানের অসম্মানের কিছু নাই। নাতি তার দাদার টাকা দিয়ে প্রতিপালিত হবে, এতে নাতির জন্য কলঙ্কের কিছু নাই। জাতির সম্পদ দিয়ে জাতির সন্তান লেখাপড়া শিখবে, এটা জাতির জন্য গৌরবের, সন্তানের জন্য গৌরবের। জাতির ট্যাক্সের টাকা খেয়ে পয়সা পড়ালেখা করলে যেরকম কলঙ্কের নয়, জাতির যাকাতের টাকা খেয়ে পড়াশোনা করলে এটা কলঙ্কের কিছু নয়, এটা জাতির জন্য গৌরবের। এরপরে যদি কারো কোনো কথা থাকে আমার সামনে এসে বলল, কথা হিসাব করে বলবা। তোমরা সরকারের নির্ধারিত ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো, আমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ট্যাক্সের পয়সা খাই। বাট সরকারেরটার মধ্যে ভেজাল থাকতে পারে, আল্লাহটার মধ্যে কোনো ভেজাল নাই। সরকারের ট্যাক্সের মধ্যে জুলুম থাকতে পারে, আল্লাহর যাকাতের মধ্যে কোনো জুলুম নাই। সরকার মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জোরপূর্বক বেশি ট্যাক্সের পয়সা উসুল করতে পারে, আমার আল্লাহ জুলুম করে কোনো যাকাত উসুল করেন না। আমার আল্লাহ যে যাকাত উসুল করেন সেটা মানুষ হাসি মুখে আনন্দ চিত্তে দেয়। সরকারি ট্যাক্সের পয়সা মানুষ দেয় খালি ফাঁকি দিতে পারে কেমনে, জোর করে মানুষের কাছ থেকে উসুল করা হয়। সরকারি ট্যাক্সের পয়সার মধ্যে মানুষের চোখের অশ্রু জড়িয়ে থাকে, আল্লাহর দেওয়া যাকাতের পয়সার মধ্যে মানুষের হৃদয়ের ভালোবাসা জড়িয়ে থাকে। বলেন যুক্তি যদি থাকে, তোমরা যে আমাদের মাদ্রাসার সন্তানদেরকে যাকাত খায় ফিতরা খায় বলে উপহাস করো, আমি তোমাদের সকল কাছে প্রশ্ন রাখলাম, তোমরা কার বাবারটা খেয়ে পড়ো? তোমরা যদি জবাব দিতে পারো, আমার কাছে তার চেয়ে উত্তম জবাব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমি কিন্তু কোনোটাকেই খারাপ মনে করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সন্তান আমারটা খেয়ে পড়বে না, বেটা তোরটা খেয়ে পড়বে নাকি? আমার বাংলাদেশের সন্তান বাংলাদেশের সম্পদ খেয়ে পড়বে না, তো ইন্ডিয়ারটা খেয়ে পড়বে নাকি বেটা? বাংলাদেশের মানুষের যাকাতের টাকা খেয়ে বাংলাদেশের সন্তানরা পড়াশোনা করবে, মুসলমানদের যাকাতের টাকা খেয়ে মুসলমানের সন্তানরা কোরআন হাদিস পড়বে। তাহলে এতে অসম্মানের কি আছে? এতে লাঞ্ছনার কি আছে? বরং এটাই স্বাভাবিক ব্যবস্থা, এটাই আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সিস্টেম।